আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আমি গত ভিডিওতে এমসিকিউ দিয়েছি রসায়নের। তো এই ভিডিওতে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। অতএব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবা যে আমাদের কার্যক্রম কেমন লাগছে তোমাদের। তো চলো আর কথা না বাড়িয়ে প্রশ্নে ফিরে যাওয়া যাক। তো দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের হচ্ছে সৃজনশীলের 40 মার্ক রয়েছে। এখানে তোমার 4টা প্রশ্ন লিখতে হবে। তো এখানে 1 নম্বর যে দেওয়া রয়েছে 3টা চিত্র দেওয়া রয়েছে, চিত্র এক্স, চিত্র ওয়াই এবং চিত্র জেড। এবং ক নম্বরে তোমাকে প্রশ্ন করেছে যে ইলেকট্রোপ্লেটিং কাকে বলে, ইলেকট্রোপ্লেটিং কাকে বলে। তারপর খ নম্বরে বলেছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড অর্থাৎ Al2O2 কোন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী সেটা ব্যাখ্যা করো। তারপরে গ নম্বর দেখো তোমাকে বলেছে উদ্দীপকের চিত্রের এক্স ও ওয়াই মৌলদ্বয়ের দ্বারা গঠিত যৌগের বন্ধন প্রকৃতি কী সেটা ব্যাখ্যা করো। তারপর দেখো বন্ধুরা, গ নম্বরে বলা হয়েছে এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই যৌগের ভৌত অবস্থা ও পানিতে দ্রবণীয়তার ভিন্নতার সম্ভাব্যতা বিশ্লেষণ করো। তো দেখো ক খ গ ঘ তোমাদের হচ্ছে আমি প্রশ্নটা দেখাই দিলাম। তো তোমরা সবাই গাইড থেকে বের করে এটা পড়বা, আর যারা হচ্ছে উত্তর পাবা না তারা সবাই কমেন্ট করবা। আমি ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের উত্তর সহ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটা হচ্ছে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। এরপর হচ্ছে তোমাদের হচ্ছে 2 নম্বর প্রশ্নটা দেখাচ্ছি। তো এই দেখো এখানে হচ্ছে চিত্র দেওয়া রয়েছে 2 নং প্রশ্নে, চিত্র এ এবং চিত্র বি। এবং ক নম্বরে বলা হয়েছে একটি ধনাত্মক যৌগমূলকের নাম লেখো। একটি ধনাত্মক যৌগমূলকের নাম লিখতে বলা হয়েছে। তারপরে খ নম্বর বলেছে যে ক্যালসিয়াম কার্বনেট যৌগে কোনটি আয়ন এবং কোনটি যৌগমূলক, কোনটি আয়ন আর কোনটি যৌগমূলক। তারপরে গ নম্বরে বলা হয়েছে এ এবং বি পাত্রের মিশ্রণে উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করো। তো গ নম্বর কী চাওয়া হয়েছে, শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে ঘ নম্বর দেখো এ এবং বি দ্রবণের মোলার ঘনমাত্রা কি একই হবে সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এটা ছিল হচ্ছে 2 নম্বর। তো আশা করি তোমরা 2 নম্বরটা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপর দেখো প্রিয় বন্ধুরা, এখানে 3 নম্বরে বলা হয়েছে যে 20 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করার উদ্দেশ্যে 5.05 মিলিগ্রাম এবং ম্যাগনেসিয়াম এবং 14 গ্রাম ক্লোরিন নেওয়া হলো, কিন্তু বিক্রিয়া শেষে দেখা গেল যে 20 গ্রাম উৎপাদ তৈরি হয়নি, মানে এটা হচ্ছে উদ্দীপক। তারপরে তোমাকে ক নম্বরে বলেছে যে মৌলের সংযুক্তি নির্ণয়ের সূত্রটি কোনটি। তো মৌলের সংযুক্তি নির্ণয়ের সূত্র তোমরা লিখবা। তারপরে খ নম্বর দেখো চুল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্য কী। তারপরে দেখো এটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হলেও কিছু করার নাই, আমি হচ্ছে এভাবেই পেয়েছি। তো তোমরা একটু রেজলিউশন বাড়িয়ে তোমরা একটু দেখার চেষ্টা করবে আশা করি। তারপর দেখো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়াটিতে ব্যবহৃত ম্যাগনেসিয়ামের পরিমাণ কত মোল সেটা নির্ণয় করো। তারপর ঘ নম্বর বলা হয়েছে বিক্রিয়ার ফলে 20 গ্রাম উৎপাদ তৈরি না হওয়ার কারণ কি সেটা তোমাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমরা 2 এবং 3 নং প্রশ্নটা ভালোভাবেই বুঝতে পেরেছ। তারপর দেখো এখানে 4 নং প্রশ্নে একটা হচ্ছে উদ্দীপক দেওয়া রয়েছে একটু ঘোলা, কিন্তু তোমরা হচ্ছে একটু ভালোভাবে এটা গাইডে মিলিয়ে নিয়ে পড়বা, আশা করি গাইডেই পেয়ে যাবে, আলফাদা গাইডে। তো এখানে দেখো একটা হচ্ছে বিক্রিয়া দেওয়া রয়েছে। তারপরে ক নম্বরে বলা হচ্ছে সমানুকি, ক নম্বরে বলা হয়েছে সমানুকি। তারপরে দেখো খ নম্বরে বলা হয়েছে প্রশমন বিক্রিয়া কেন রিডক্স বিক্রিয়া নয়, প্রশমন বিক্রিয়া কেন রিডক্স বিক্রিয়া নয়। যারা হচ্ছে ভালোভাবে দেখতে পারতেছো না আমার কথা শুনেও তোমরা একটু খাতায় লিখে নিতে পারো, নোট করে নিতে পারো। তো দেখো ক নম্বরে বলা হয়েছে সমানুকি, খ নম্বরে বলা হয়েছে প্রশমন বিক্রিয়া কেন রিডক্স বিক্রিয়া নয়। তারপরে গ নম্বর দেখো 1 ও 2 নং বিক্রিয়ার মধ্যে কোনটি রিডক্স বিক্রিয়া সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে ঘ নম্বর দেখো বন্ধুরা উদ্দীপকের কোন বিক্রিয়ার লাসাতিলিয়ার নীতি প্রযোজ্য সেটা কিন্তু তোমাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে উদ্দীপকের কোন বিক্রিয়ায় লাসাতিলিয়ার নীতি প্রযোজ্য সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আশা করি তোমরা 4 নং প্রশ্নটা একটু কষ্ট করে হলেও বুঝতে পেরেছ। তারপর দেখো প্রিয় বন্ধুরা, এখানে তোমাদের হচ্ছে 5 নম্বরে হচ্ছে ফ্লোরিন ক্লোরাইড এরকম কয়েকটা হচ্ছে দেওয়া রয়েছে, 1, 2, 3 নম্বরে বলা হয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড সহ। তো 5 নম্বর প্রশ্নের কতে বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে যে মরিচা কী। তো তোমরা যারা একটু ভালোভাবে দেখতে পারতেছো না তোমরা একটু খাতায় লিখে নিবা যে মরিচা কী। তারপরে খ নম্বরে প্রশ্ন করা হয়েছে রাসায়নিক সাম্যাবস্থায় কোন বিক্রিয়াকে স্থির বলে মনে হয়, কেন।
মানে কোনো বিক্রিয়াকে স্থির বলে মনে হয় কেন, রাসায়নিক সাম্যাবস্থায় কোনো বিক্রিয়াকে স্থির বলে মনে হয় কেন। তারপরে গ নম্বর বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত 3 নং বিক্রিয়ায় সালফার জারিত হয়েছে সেটা কিসের জন্য হয়েছে ব্যাখ্যা করো। তারপর গ নম্বর আবার বলে উদ্দীপকে উল্লেখিত 3 নং বিক্রিয়ায় সালফার জারিত হয়েছে সেটা ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত কোন বিক্রিয়াটিতে জারণ বিজারণ সংঘটিত হয়েছে এবং কোনটিতে হয়নি সেটা হচ্ছে বিশ্লেষণ করো। তো এটা ছিল তোমাদের 5 নম্বর প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছ। তো তারপর দেখো প্রিয় বন্ধুরা 6 নম্বরে তোমাদের হচ্ছে বিক্রিয়া দেওয়া রয়েছে 1 2 এরকমভাবে বিক্রিয়া বন্ধন দেওয়া রয়েছে। তারপরে তোমাদের ক নম্বরে প্রশ্ন করা হয়েছে ডেল এইচ কি, ডেল এইচ কি। তারপরে তোমাদের খ নম্বরে প্রশ্ন করা হয়েছে তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া বলতে কি বোঝো। তোমরা যারা ক্লিয়ার দেখতে পাচ্ছ না রেজুলেশন বাড়িয়ে নিয়ে, যদি দেখতে না পাও তাহলে আমার কথা শুনে লিখে নিবা। তারপরে খ নম্বর তো বললাম তাপ উৎপাদিত তাপহারী বিক্রিয়া বলতে কী বুঝো। তারপরে গ নম্বর দেখো 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান কি সেটা নির্ণয় করো। তো ঘ নম্বর বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব সম্পূর্ণ বিপরীত সেটা বিশ্লেষণ করো। উদ্দীপকের বিক্রিয়াসমূহের সাম্যাবস্থায় তাপমাত্রা প্রভাব সম্পূর্ণ বিপরীত সেটা বিশ্লেষণ করো। তো আশা করি বন্ধুরা তোমরা 5 এবং 6 নং প্রশ্নটা ভালোভাবেই বুঝতে পেরেছ। তো চলো পরবর্তীতে যাওয়া যাক। তো বন্ধুরা এখানে দেখো তোমাদের হচ্ছে এক্স সালফার ডাইঅক্সাইড একটা দ্রবণ, তারপর হচ্ছে ওয়াই সালফার ডাইঅক্সাইড একটা দ্রবণ দেওয়া রয়েছে। তো এই ক্যাথোড অ্যানোডের একটা হচ্ছে চিত্র দেওয়ার পরে তোমাকে হচ্ছে বলা হয়েছে ক নম্বরে যে জীবাশ্ম জ্বালানি কী। ক নম্বরে বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি কী। তারপরে খ নম্বর প্রশ্ন করা হয়েছে বিক্রিয়ায় শক্তিচিত্র বলতে কি বুঝো, বিক্রিয়ার শক্তিচিত্র বলতে কি বুঝো। তারপরে গ নম্বর প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের কোষটি ব্যবহার করে বাল্ব জ্বালানো সম্ভব কিনা সেটা ব্যাখ্যা করো। তাহলে গ নম্বর কী বলেছে উদ্দীপকের কোষটি ব্যবহার করে বাল্ব জ্বালানো কি সম্ভব সেটা ব্যাখ্যা করো। তারপর ঘ নম্বর বলা হয়েছে লবণ সেতুর অনুপস্থিতিতে চিত্রের কোষ থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা সেটা বিশ্লেষণ করো। তো আশা করি তোমরা আমার কথা শুনে হলেও বুঝতে পেরেছো যদি ভালো দেখতে না পাও। তো চলো বন্ধুরা এর পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নগুলোও দেখা যাক। তো বন্ধুরা এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মান দেওয়া রয়েছে 10, অর্থাৎ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও এবং একটি করে লাইক করে দাও, সেই সাথে তোমার বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো, আর কমেন্টে জানিয়ে দিবা যদি তোমাদের উত্তরটা প্রয়োজন হয়। তো এখানে 1 নম্বর দেখো বলা হয়েছে HCl পোলার যৌগ সেটা কি ব্যাখ্যা করো। HCl পোলার যৌগ ব্যাখ্যা করো। 2 নম্বর বলা হয়েছে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন ব্যাখ্যা করো। তো 3 নম্বর বলা হয়েছে বেনজিন ও অ্যালডিসিনের, তো আমি একটু বুঝতে পারতেছি না, স্থূল সংকেত একই হলে আণবিক সংকেত ভিন্ন কেন ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে রাসায়নিক সাম্যাবস্থা চলমান অবস্থা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে দেখো 5 নম্বরে বলা হয়েছে K2Cr2O7 এর ক্রোমিয়ামের জারণ মান তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তারপর দেখো বন্ধুরা 6 নম্বরে বলা হয়েছে ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাখ্যা করো। ফটোকেমিক্যাল ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে শেষ নম্বরে দেখো বলা হয়েছে সোডিয়াম ক্লোরাইড NaCl একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা ব্যাখ্যা করো। মানে সোডিয়াম ক্লোরাইড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য সেটা ব্যাখ্যা করো। তো আশা করি বন্ধুরা তোমরা সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন খুবই ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আমার আগের ভিডিওতে তোমাদের হচ্ছে MCQ দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত লাইক কমেন্ট কিছুই করোনি, তো এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছুই করে দিবা এবং সবসময় আমাদের পাশে থাকবা। তোমাদের যদি একটু হলেও উপকার আসতে পারি সেজন্য কৃতজ্ঞতাবোধ অর্জন করব। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।